KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার বাই 1xBet। গতকাল ম্যাচ হয়ে গিয়েছে এবং গতকাল রাতে গতকাল রাতটা যদি দেখি তাহলে বাজিগারের দলের রাত কিন্তু ছিল না, অথচ ফার্স্ট হাফ যদি দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু মনে হবে যে হয়তো ওয়ান সাইডেড ম্যাচ হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স কালকে ইডেন গার্ডেন্সে রেকর্ডের পর রেকর্ড করে। প্রথম রেকর্ড হচ্ছে যে ওপেনিং পার্টনারশিপ, সেটা হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ, এবং তারপর 261 রান। এটাই কিন্তু ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হাইয়েস্ট স্কোর। তারপরে একদম উলটপুরান টুইস্ট। সব নিয়ে আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। স্বাগত। কালকে একটা মজার অনুষ্ঠান দেখছিলাম, মজার মানে স্টার স্পোর্টসে, যে নাইট রাইডার্স হেরে গেছে রাজস্থান রয়্যালস ম্যাচের পরে। শাহরুখ খান মাঠে ঢুকে বাটলারকে জড়িয়ে ধরছেন, বিভিন্ন প্লেয়ারদের শুশ্রূষা করছেন, আর মোহাম্মদ কায়েফ বলছেন মানে ব্যাকগ্রাউন্ডে যে শাহরুখ খানকে দেখে অন্য ফ্র্যাঞ্চাইজি ওনারদের শেখা উচিত যে কীভাবে পরাজয়েও নিজেকে ঠিক রাখতে হয় এবং কীভাবে স্পোর্টিং স্পিরিট ধরে রাখতে হয়। কালকে খেলার পর যখন শাহরুখ খানকে খুঁজছিলাম ইডেনের ঘাসে, তখন কিন্তু দেখতে পাইনি। শাহরুখ খান জেতাটাই জীবনের সর্বস্ব ধরেন, এবং বাটলারের প্রথম দিন হয়তো একটু কষ্ট করে নেমেছিলেন মাঠে, সেকেন্ড দিন আর নামতে পারেননি, কালকে রাত্রে আর নামতে পারেননি। শাহরুখ খানের না নামাটা, নিচে না নামাটাই কালকের কেকেআর, এবং কালকের কেকেআরের মনের কী অবস্থা সেটা ওটা থেকেই বোঝা যাচ্ছে। এবং এখন যা পরিস্থিতি, তাতে কেকেআর 270 করলেও কেউ নিশ্চিত থাকতে পারবে না কেকেআর জিতবে কিনা। এই অবস্থায় দুটো কাজ হতে পারে। এক, বোলিং কোচ মরশুমের মাঝপথে চেঞ্জ করা, ভরতরুণকে সরিয়ে দাও। সেটা এখন কেকেআর সেই ভঙ্গিতে ঠিক কাজকর্ম করে না। কেকেআর যা করা সিজনের শুরুতে করে, মানে আগে করে, কিন্তু কাজেই সেটা হচ্ছে না। সেকেন্ড কাজটা, ইডেনে যিনি পিচ তৈরি করেন সুজন মুখার্জি, তার সঙ্গে বসা, যে প্লিজ দোহাই আপনার একটু রোল কম করুন, জলটা কম দিন, আমাদের স্পিনার নির্ভর অ্যাটাক, আমরা গত ম্যাচ মিলিয়ে 47% ওভার করেছে আমাদের স্পিনাররা, একটু স্পিনারদের জন্য একটু ব্যবস্থা করুন। যেটা একটা সময় ইডেন গার্ডেন্সে 2011-12 এরকম সময় যখন নারিন প্রথম এসেছিলেন, তখন কিন্তু এরকম উইকেট হয়েছিল। হঠাৎ করে উইকেটটা চেঞ্জ হয়ে পেস নির্ভর হয়ে গেল সৌরভ যখন প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, এবার কিন্তু পেস নির্ভর নয়, এবার হচ্ছে একেবারে ব্যাটিং প্যারাডাইজ। মানে ব্যাটিংয়ের যদি কোনো মাল্টিপ্লেক্স থেকে থাকে, সেটা হচ্ছে ইডেন গার্ডেন্স। একদম ঢুকে পড়ো, ঢুকে সিনেমা দেখো। এবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি তো সুজন মুখার্জিকে ভালো চেনো, সুজন মুখার্জিকে জিজ্ঞেস করো না যে উনি কোনো ওয়ান সিটিংয়ে বসবেন কিনা কেকেআরের সঙ্গে। কথা হয়েছে অবশ্যই সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে এই পিচ নিয়ে, যেই পিচে গতকাল রাতে 521 রান উঠেছে, সেই পিচ নিয়ে তিনি কি বলছেন শুনবো। ক্রিকেটের চরিত্র তোমার দেখছি এত বছর ধরে, চরিত্র ভালোই আছে। এখন কালকে রানটা হয়েছে, ভালো খেলেছে দু দলেরই ব্যাটসম্যানরা। আর সুনীল নারায়ণ স্যারকে বড় করতে পারেনি, বাজে বল করেছে। ব্যাটসম্যানরা যেমন বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে এখন কত রকম শট বাজছে, আগে তো ছিল না। এখন বোলাররা নিজেরা চিন্তা করবে এই পরিস্থিতিতে কি করতে হয়। সুনীল নারায়ণকে তো কেউ মারতে পারছে না, কতগুলো খেলা হলো। সুজন মুখার্জি একটা কথা বলছেন গৌতম দা, যে সুনীল নারিনের বল টার্ন করেছে গতকাল, পিচ ঠিকই আছে, যদি পারফর্মাররা পারফর্ম করতে না পারে সেটার দোষটা কিন্তু সুজন মুখার্জির দিকে যায় না। আমাকে কেকেআর শিবিরের একজন সিজনের শুরুতেই বলছিলেন যে আমরা খুব আনফর্চুনেট, সিএসকে দেখে আমাদের এক সময় হিংসেই হয় যে সিএসকেতে যারা টিমটা চালায় তারাই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনে তারাই ছড়ি ঘোরায়। সো তাদের পক্ষে টিমের জন্যে যে উইকেটটা তৈরি, স্পেশালি একটু টার্নার মতন করা, যেরকম চিরকাল উইকেট থাকে, সেটা করাটা অনেক সহজ হয়, কারণ ওরা বোঝে যে টিমের কি ডিমান্ডস। তুমি যদি ইংল্যান্ডে কাউন্টিতে উইকেটগুলো দেখো, যেবার যে কাউন্টি পেস বোলার রিক্রুট করে, সেবার সেই কাউন্টির মানে ধরা যাক নটিংহ্যামশায়ার, যখন রিচার্ড হ্যাডলি আর ক্লাইভ রাইস বল করতেন, তখন নটিংহ্যামশায়ার মাঠে পেসার নির্ভর উইকেট হতো, সবসময় তাই হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে কাউন্টি রিক্রুট করছে আর যে কাউন্টি খেলাটা চালাচ্ছে ওখানে তারা এক লোক। এখানে কোথাও একটা কেকেআরের সঙ্গে সিএবির একটা কোথাও একটা হালকা হলেও টেনশন আছে। দুপক্ষই বলবে দুর্ধর্ষ সম্পর্ক, দেখা হলে গলায় জড়িয়ে ধরবে, কিন্তু ওটা সৌজন্য, অ্যাকচুয়াল রিয়েলিটি তা নয়। কেকেআর বলবে ভেতরে ভেতরে বলবে, সিএবি বলবে টিকিট দেয়নি, বাজে জায়গায় ঠেলে দিয়েছে, আমাদের অমুককে অমুক করেছে।
আর এরা বলবে যে উইকেট চাইতে গেলে এই বলে, বাথরুম কেন এরম হয়নি বললে এই বলে। কোথাও একটা হালকা ফাটল আছে, সেই ফাটলের শোকেস হচ্ছেন সুজন মুখার্জি আমার কোথাও মনে হয়। আমি এখনও বিশ্বাস করি না সুজন মুখার্জিকে সিএবি যদি বলে, তিনি তাদের নিযুক্ত কিউরেটর, যে উইকেটটা একটু বদলাতে হবে, কেকেআরে এরকম দরকার, কিন্তু সিএবি বলবে? এই ম্যাচটা তো আবার সৌরভের সঙ্গে, একদম সৌরভ ভার্সেস গম্ভীর, এবং 5ই মের কথা মনে পড়ে। সৌরভ তো সিএবিরই সৌরভ, বা সৌরভের সিএবি, আরো ঠিক করে বললে সৌরভের সিএবি। কাজে এই ম্যাচে সুজন মুখোপাধ্যায় উইকেট বদলাবেন বলে আমার মনে হয় না। যদিও আমি এটা ভাবতেই পারি না যে স্নেহাশিস তাকে পিঠে হাত রেখে বলছেন সুজন দা উইকেটটা একটু চেঞ্জ করো, তখন সুজন তোমায় বলবেন যে না এই তো সুনীল নারিন করেছে। এটা হতে পারে না, স্নেহাশিস পিঠে হাতটা রাখেননি। অনেক বড় স্টেটমেন্ট গৌতম দার তরফ থেকে। আর একটা কথা অবশ্যই গৌতম দাকে জিজ্ঞেস করবো যে বিগত 3টি ম্যাচ যদি দেখা যায়, তাহলে প্রথম ম্যাচটার কথা মনে করি দিই, রাজস্থানের সঙ্গে যে খেলাটা হয়েছিল সেখানে 223 করে কলকাতা নাইট রাইডার্স, সেটা বাটলার তার একক দক্ষতায় ম্যাচ বের করে নেয়। এবং তারপরের ম্যাচটা যদি দেখি 222, সেটা তো এক রানে জেতা ম্যাচ কেকেআর ম্যাচটা হেরেও যেতে পারতো। তারপরে গতকাল 261 করে হার। এখান থেকে সৌরভ পন্টিংয়ের দিল্লির বিরুদ্ধে কি কামব্যাক করা সম্ভব? না, অ্যাকচুয়ালি কেকেআর যদি রিয়েলিস্টিক্যালি ভাবে, তুমি ঠিকই বলেছো, 4টে ম্যাচই হারার কথা। কেকেআর এর প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ জেতা ম্যাচ, লাস্ট ওভারে হর্ষিত রানা যতটা নিয়েছেন আরসিবি ততটা বেশি সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে গেছে। আরসিবি ম্যাচ দিয়ে গেছে 2 বল 3 রান ম্যাচ দিয়ে গেছে, দীনেশ কার্তিক ওইভাবে আউট হয়ে গেছেন। সো তুমি অ্যাকচুয়ালি 4টে ম্যাচ কিন্তু হেরেছো। তুমি যদি সত্যি আয়নার দিকে তাকিয়ে বলো যে 2টো ম্যাচ আমি যেতেও নি, তুমি অপোনেন্ট তোমায় জিতিয়ে দিয়েছে, তুমি 4টে ম্যাচ হেরেছো। সেই ভঙ্গি তাকাই কেকেআরকে জিতে, যদি কেকেআর পরে ব্যাট করে টস জিতে তাহলে একরকম। শ্রেয়স আইয়ারের টস ভাগ্য আমরা যা দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন্সে, তাতে প্রথম ব্যাট করতে হবে। এই যে প্লেয়ারটা এসছেন এই ফ্রেজার ম্যাকগার্ক, দুর্ধর্ষ, আজকে কত বলে কত করেছেন আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে? 27 বলে 84, ভাবাই যায় না। এবং স্ট্রাইক রেট 230-এর ওপর। ইনি, ঋষভ পন্ত এবং এই ট্রিস্টন স্টাবস, তার স্ট্রাইক রেট মাত্র 184। এই 3টে ব্যাটিং দানব যদি কলকাতার ওপর ঝাঁপিয়ে পড়ে তাহলে আমি জানি না কি হবে। কাজে দিল্লি ম্যাচে কলকাতাকে আপাতত এই মুহূর্তে ফেভারিট আর মনে হচ্ছে না, যদি না কেউ একটা আউটস্ট্যান্ডিং স্পেল করে দেয়। বরুণ চক্রবর্তী কালকে যা বল দেখলাম, ওটা ওই সময় তালতলা টেন্টে যদি কেউ চিকেন স্টু অর্ডার করে তার প্লেটে গিয়ে পড়তে পারে, কারণ ওই বলটা পড়ছে মোটামুটি, মানে কি বলবো, মানে পরপর বলগুলো শর্ট পিচ, মানে কি নিজের প্রায় পায়ের কাছে। আমি বললাম তো, যে তালতলা টেন্টে চিকেন স্টু খাচ্ছে ওই সময় সে নিরাপদ নয়, বলটা ওখানে পড়তে পারে। আর কি মানে এর থেকে আর কি ভালোভাবে ব্যাখ্যা দেওয়া যায়? এক একটা তুমি যদি তার ইকোনমি রেট দেখো প্রায় 11-র কাছাকাছি আছে। উনি নাকি মিস্ট্রি স্পিনার, কোনো মিস্ট্রি এবার নেই। এবার বরুণ চক্রবর্তীর জায়গাটা খুব গন্ডগোল হচ্ছে কেকেআরের, কারণ উনি অনেক সময় ব্রেক থ্রু দেন। এবং সত্যি বলতে কি সুনীল নারিন লাস্ট কয়েক বছরের বোলার হিসেবে বেশ নিষ্প্রভ ছিলেন, তখন বরুণ চক্রবর্তী টিমকে টানতেন, কিন্তু বরুণ চক্রবর্তীর জায়গাটা খুব উইক হয়ে গেছে। মিচেল স্টার্ক আর দুষ্মন্ত চামিরার মধ্যে চোখে রুমাল বেঁধে বলতে হবে যে একটা হাত তোলো তো, হাত দাও, চোখে রুমাল বেঁধে দিচ্ছি, একটা যে কোনো হাত তোলো, একই ব্যাপার হবে। হর্ষিত রানা, তারও প্রায় 11 প্রথম ম্যাচটা জিতিয়েছিলেন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, তারপরে তাকেও প্রচুর মার খেতে হচ্ছে। বলটা করবে কি? বল করার তো কোনো লোকই নেই। মানে এমন অবস্থা যে মানে এখন মনে হচ্ছে যে মুকেশ কুমারকে কেন কেকেআর নেয়নি, অন্তত স্লোয়ার ছিল। মানে আর এমনি যা উইকেট করেছেন সুজন মুখার্জি, তাতে স্লোয়ার এবং ওয়াইড ইয়র্কার ছাড়া কেউ তোমায় বাজাতে পারবে না। ভরতরুণ স্লোয়ার এবং ওয়াইড ইয়র্কার নিশ্চয়ই শেখাচ্ছেন, কিন্তু সেগুলো খুব একটা দেখা যাচ্ছে না। ভরতরুণ যেন পেছনেও বসছেন, ওকে ক্যামেরাটাও প্যান করার সুযোগ পাচ্ছে না, যে এক একটা বল 6 ভরতরুণ বোলিং কোচ পিছনে বসে আছে, ফোর্থ রোতে বোধহয়। একেবারেই ভরতরুণ খুব প্রেশারে রয়েছেন এই মুহূর্তে, বোঝাই যাচ্ছে। তবে মিচেল স্টার্ক কালকে খেলেননি, দুষ্মন্ত চামিরার বোলিংও যা। হাতে লাগলো কোথায়? যখন নাকি ক্যাচটা নিয়েছিলেন কারণ শর্মা, তখন যে লাস্ট ওভারে যে ক্যাচটা নিয়েছিলেন বা এর আগে কারণ শর্মা, তো লেগেছিল। তো যাই হোক, স্টার্ক দুষ্মন্ত চামিরা সব একই হয়ে যাচ্ছে এখানে। আর দেখা যাক কোনো চেঞ্জেস আসে কিনা বোলিং বিভাগে। বোলিং বিভাগের ব্যর্থতাই কিন্তু মানে কেকেআরের হারের কারণ মূলত, কারণ কেকেআর ব্যাটিং যথেষ্ট ভালো এবং দুরন্ত ব্যাটিং করছেন সুনীল নারিন, ফিল সল্ট,
তারপরেও কিন্তু ম্যাচ যেটা সম্ভব হচ্ছে না, দুর্ভাগ্যজনক এটা অবশ্যই। তার কালকে অবশ্য শ্রেয়াস আইয়ার একটা ক্যামিও খেলেছেন। কালকে শ্রেয়াস আইয়ার অনেকদিন বাদে একটা মানে অনেক বসন্ত শীত বাদে শ্রেয়াস আইয়ার একটা ক্যামিও ভালো ইনিংস খেলেছেন। যদিও আমি এখনো জানি না যে 15 ওভারে 16 ওভারে যখন উইকেটটা পড়লো তখন রিঙ্কু সিংকে কেন পাঠানো হলো না। এটা একটা আশ্চর্য ব্যাপার। রিঙ্কু সিং যে গতবার 476 রান করেছেন সে ব্যাচেরই বলই পাচ্ছেন না, তাকে 19 ওভারে 19.5 ওভারে নামানো হচ্ছে। আমি গম্ভীরের এই প্ল্যানটা কিছু বুঝতে পারছি না। গম্ভীর হয়তো এমন একটা কম্বিনেশন করছেন রাইট লেফট, বাট এরকমভাবে মিলিটারি সবসময় ক্রিকেট খেলা হয় না। যে যোগ্য যে লোকটা আগের বছর 476 রান করেছে সে এবার বলই পাচ্ছে না। এবার কে বলতে পারে যে শটটা হয়তো ভেঙ্কটেশ আয়ার বা শ্রেয়াস আইয়ার বাউন্ডারি মারছেন সেটা যে রিঙ্কু 6 মারবেন না, এটাও তো হতে পারে। এই তো দেখা যাচ্ছে ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আইয়ার, রাসেল আর রিঙ্কুর আগে প্রতিদিন ব্যাট করতে যাচ্ছে। এবার তার মানে কি রাসেল আর রিঙ্কু শুধু ওই 16 ওভার থেকে 20 ওভারে খেলার প্লেয়ার? তা তো নয়। সেটাই। তাহলে এটা কেন হচ্ছে? একেবারে কেন হচ্ছে? আপনাদের কাছে যদি উত্তর জানা থাকে তাহলে আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। তুমি কি উত্তর বলছো বলো? আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা একটাই, সিলেকশন হবে 1-2 দিনের মধ্যে, শ্রেয়াস আইয়ার নিজের নামটা লেখাতে চাইছেন, এটাই আমার কাছে একদম স্পষ্ট স্ট্রেট ফরওয়ার্ড ব্যাখ্যা। যাই হোক, টিম নিয়ে আসবো অবশ্যই, তবে একজনের কথা একটু বলতেই হচ্ছে। জস বাটলার তো রয়েছেনই, জস বাটলার দুরন্ত ব্যাটিং করছেন। আসলে একটা কালকে জোকস শোনা যাচ্ছিল প্রেস বক্সে যে ব্যাটসম্যান ফর্মে নেই তাকে কেকেআরের বিরুদ্ধে নামিয়ে দাও, বাটলার হোক বা বিয়াস্টো হোক, তারা রান পেয়ে গিয়েছেন এবং যে ফর্মে নেই সে রান পেয়ে যাবেন। তো যাই হোক, এটা জোকস ছিল, জোকস অ্যাপার্ট। কিন্তু শশাঙ্ক সিং এর কথা একটু বলতেই হচ্ছে। শশাঙ্ক সিং জ্বালিয়ে দিচ্ছেন এবার আইপিএল, কি বলবেন? অ্যাবসলিউটলি দুর্ধর্ষ ব্যাট করছেন, কালকে দারুণ ব্যাট করছেন এবং ব্যাচেরই আশুতোষ শর্মা উনি ব্যাটিংই পেলেন না। মানে কেকেআর টিম হলে, অপোনেন্ট হলে, যে 6 নম্বর ব্যাটসম্যান সে সবসময় ব্যাট পাবে কিনা কোনো সিওরিটি নেই। এছাড়া ওর খেলাটা সবাই ইন্ডিয়ান্সে দেখতে চেয়েছিল। শশাঙ্ক দুরন্ত ব্যাট করেছেন এবং আমি কিন্তু এখনও বলছি যে 29 তারিখে মানে সোমবার, আগামী সোমবার এই জেক ফ্রেজার ম্যাকগারকে দেখার জন্য তৈরি থাকবে। কিন্তু এই অস্ট্রেলিয়ান ছেলেটি কিন্তু এবার আইপিএল জ্বালিয়ে দিচ্ছেন জাস্ট লিটারালি দিল্লির হয়ে। এবং দিল্লি যদি প্লে অফে যেতে না পারে আমার মনে হয় অস্ট্রেলিয়া খুব খুশি হবে, কারণ অস্ট্রেলিয়া নিশ্চয়ই T20 ওয়ার্ল্ড কাপে এই ছেলেটিকে নিয়ে যাবে। দুর্দান্ত ব্যাট করছেন, মানে মাঠের চারপাশে মানে কোনো কিছু গাছপালা আস্ত থাকছে না এবং তাকে যদি কেকেআর না ফেরাতে পারে, ইনফ্যাক্ট কেকেআর আমার মনে হয় যে কেকেআর এই যে বোলিং স্ট্র্যাটেজিটা যে পেস বোলার দিয়ে শুরু করা, এটাকেও বোধহয় রিভিজিট করতে হবে। কি হবে যদি সুনীল নারিন ফার্স্ট ওভারটা করেন? এর চেয়ে কত খারাপ হবে? এটা যা হচ্ছে এর চেয়ে খারাপ তো হতে পারে না, সম্ভবই নয়। সো এই বোলিংয়ের জায়গাটা কিন্তু কোথাও যেরকম একটা গম্ভীর একটা ব্যাটিংয়ের ছাঁচ তৈরি করেছেন, সেটা আমাদের পক্ষে যতই মানতে অসুবিধাজনক হোক যে ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, রাসেলের আগে, কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, কি হবে যেদিন স্টার্টটা ভালো হবে না, অর্থাৎ যেদিন সল্ট আর নারিন ভালো করতে পারবে না, বা এই দুজনই আমি ধরে নিলাম কেকেআর 2 উইকেটে 10, সেদিন কি হবে? এরা প্রত্যেকদিন রান করছেন, যেদিন রান করবেন না সেদিন কি হবে? কেকেআরের জন্য কিন্তু অনেক সমস্যা অপেক্ষা করে আছে, কারণ এমন অনেকগুলো প্রশ্ন চিহ্ন উপস্থিত হয়েছে যেগুলোর এক্ষুনি উত্তর নেই। আর মোহাম্মদ কায়েফেরও প্রশ্নের প্রশংসাও এখনো জানি না, আমার মনে হয় একটু অ্যাপোস্ট্রফিসে ঝুলে আছে যে টিম হারলেও শাহরুখ খান এত মহানুভব যে তিনি মাঠে নেমে অপোনেন্ট টিম কে করেন, পরের দিন দিল্লির দিন তিনি কি করেন আমরা খুব আগ্রহের সঙ্গে দেখব। মনে রাখতে হবে সৌরভ ভার্সেস কেকেআর, শুধু দিল্লি ক্যাপিটাল ভার্সেস কেকেআর নয়। অলরেডি নাকি শুনছি গ্যালারিতে সৌরভ মুখোশ থাকবে, নানান অঙ্গসজ্জা থাকবে। সৌরভ নিজে নিশ্চয়ই চাইবেন এগুলো না হোক, কারণ প্রবলেমটা হয় যে তুমি যখন টিমের কোচ নাও বা তুমি প্লেয়ার নাও, তখন প্রেশারটা যদি তোমার উপর আসে তখন তোমার সেটা নেওয়াটা অসুবিধা হয়। কিন্তু কিছু তো হবেই। 2011 ছিল, 2013 যেবার হলো কেকেআর ভার্সেস এই ম্যাচটা, যেবার পুনের ম্যাচটা 5th মে, ডেটটা আমার মনে আছে, সম্ভবত 2011 5th মেতে সেই ম্যাচটা ইডেন গার্ডেন্সের ইতিহাসে অবিস্মরণীয় ম্যাচ। আমি টিকিটের জন্য ওইরকম চাহিদা খুব কম দেখেছি। ইনফ্যাক্ট এবার বিশ্বকাপে ইডেন সাউথ আফ্রিকা ম্যাচেও এত চাহিদা ছিল না যেটা ওই ম্যাচে ছিল। তো সেটা আর সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, সেই সময়টা নেই। আজকে 13 বছর বাদে যখন সৌরভ আসবেন ওই ব্যাপারটা থাকবে না। তবে ইডেন গার্ডেন্স দাদার জন্য তো চেঁচাবে বটেই, এবং একটা দিল্লি ম্যাচটা এমন একটা সময় হলো, খুব ক্রিটিক্যাল সময় হলো। কেকেআরকে এই ম্যাচটা জিততেই হবে এবং দেখার যে কেকেআর কতটা নিজেদের সংশোধন করে, গৌতম গম্ভীর কত তাড়াতাড়ি
নতুন টিমটা দাঁড় করাতে পারেন। আর শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু বলতে হলে আমার মনে হয় যে 10-এ কত দেবে? নো কমেন্টস। মানে বডি ল্যাঙ্গুয়েজ, একটা কথা আছে ইংরেজিতে যে ক্যাপ্টেন মাস্ট বি সিন টু ক্যাপ্টেন, টাইগার পটাওয়ারি খুব বলতেন। শ্রেয়াস আইয়ারকে দেখে সেই ধারণাটা চুরচুর হয়ে ভেঙে গেছে, কারণ আমি কখনো বুঝতেই পারিনি যে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন। কোনো বডি ল্যাঙ্গুয়েজে কোনো ছাপ আছে, না কোনো কর্তৃত্ব আছে। শ্রেয়াস আইয়ারটা ভাব হচ্ছে মাস্টারমশাই বাইরে বসে আছেন, কাজটা তো মাস্টারমশাই চালাচ্ছেন, তাহলে আমার কি দরকার আছে? একেবারেই। দিল্লি বনাম কলকাতা, এই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। দেখা যাক এই ম্যাচে কোন দল জেতে। তবে মনে রাখতে হবে গৌতম গম্ভীর নিজেও দিল্লির ছেলে, শাহরুখ খান দিল্লির ছেলে, অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার ছেলে। তাই অনেক অ্যাঙ্গেল কিন্তু রয়েছে এই ম্যাচের দিকে এবং অবশ্যই নজর থাকবে। এবং দিল্লি হঠাৎ করে জেগে উঠেছে এই আইপিএলে, তাই লড়াইটা যে শিয়ানে হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আরেকটা হঠাৎ খেয়াল হলো যে উইকেটটা যে স্পিন করবে ওদিকে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, একদম এরা সামান্য টার্ন হলে কাঁচা খেয়ে ফেলবে। কে আর কি করবে, কোন দিকে যাবে? তাহলে কি একটু পেস নির্ভর করা যাবে? এখন এগুলো প্রশ্ন। এবার নিজেদের ইগো ভুলে কে আর কর্তারা সুজন মুখোপাধ্যায়ের কাছে যাবেন। গম্ভীর কি সুজনের সঙ্গে কথা বলবেন? এখন অবধি আমি গম্ভীর সুজন কোনো ছবি দেখিনি, একসঙ্গে নিশ্চয়ই তৈরি হয়েছে। কিন্তু এবার একটু চন্দ্রকান্ত পণ্ডিতকে পাঠালে ভালো। চন্দ্রকান্ত পণ্ডিত এমনিতে কোনো কাজ নেই। চন্দ্রকান্ত পণ্ডিত এমনি হয়তো যে খুচকাচ কোচিং করছেন, গতবার অনেক ব্যস্ত ছিলেন, এই কাজগুলো তিনিও করতে পারেন চাইলে। একেবারেই। তো অবশ্যই অনেক কিছু দেখার বাকি এখনও, মানে পিকচার আমি বাকি মেরে দোস্ত। আইপিএল চলছে এবং অনেক নাটক বাকি। তবে এরই মাঝে আরও একটা নাটক আসতে চলেছে দুদিনের মধ্যে, ভারতীয় দল নির্বাচন। বিশ্বকাপ আমরা জানি জুনে, এবং তার আগে কিন্তু দল নির্বাচন মানে খুব দ্রুত হতে চলেছে। আমি গৌতম দাকে সরাসরি জিজ্ঞেস করবো যে আপনার দল কি, মানে আপনি কি দল ঠিক? অজিত আগারকার আমি শুনলাম দিল্লি পৌঁছে গেছেন। কালকে হয়তো যদি বা না বসেন 29 তারিখে বসবেন, কারণ 30 তারিখ মধ্যরাতের মধ্যে টিমটা দিতে হবে, যাতে 1 মে ডেটটা অতিক্রান্ত না হয়ে যায়। তো সিলেক্টর অবভিয়াসলি চাইবেন যে শেষ অবধি যতটা পারা যায় খেলাটা দেখে সিলেকশন করতে। আজকে দিল্লি মুম্বাই আমরা যেমন শো করছি, দিল্লি মুম্বাই শেষ দিকের খেলা চলছে। তো অজিত আগারকার চলে গেছেন, তার সঙ্গী সাথীরাও এসে পড়বেন হয়তো কালকে বা পরশু। আমার ধারণা হয়তো 29 যদি কলকাতার ম্যাচের জন্য ওয়েট করেন, 29-30-এর মধ্যে তারা সিলেকশন করে ফেলবেন, আলোচনা শুরু হয়ে যাবে। আমার টিমটা আমি বলছি, এই টিমটা মিলবেই এরকম কোনো ইয়ে নেই ভারতীয় ক্রিকেটে। আমি আজ অবধি কখনো টিম মেলাতে পারিনি। আমার একটা বিরল কোয়ালিফিকেশন আছে যে আজ পর্যন্ত এতবারের চেষ্টা তো একবারও টিম মেলাতে পারিনি। ভারতীয় ক্রিকেট কোথাও না কোথাও একটা চমক নিয়ে অপেক্ষা করেছে। তো আমার টিমটা আমি বলছি, আপনারাও আমাদের লিখছেন, আমরা খেয়াল রাখছি যে আপনারা কি টিম পাঠাচ্ছেন। যদি আপনাদের টিম মিলে যায় তাহলে জয়জ্যোতি নিশ্চয়ই আপনাদের কথা বলবে, কারণ জয়জ্যোতি আমার মনে হয় না এরপর আবার সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবে বলে, কারণ পরের ম্যাচে আবার প্রচুর মার ধোলাই হবে। সো বরঞ্চ আপনাদের টিমটা পড়ে দেবে। আমি আমার টিমটা বলছি, রোহিত শর্মা, বিরাট কোহলি ওপেনার, সূর্যকুমার যাদব এখন অবধি 5 ম্যাচে মাত্র 140 রান করেছেন, কিন্তু 166 স্ট্রাইক রেট, তিনি যাবেন। 5 ম্যাচটা আমি দিল্লি ইনিংসের আগে অবধি বলছি। যশস্বী জয়সওয়াল 8 ম্যাচে 225 রান, 157.34 স্ট্রাইক রেট। এইটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন যে যশস্বী না শুভমান। আমার মনে হয় যশস্বী। সো আমার এখন অবধি হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল। এরপরে রিঙ্কু সিং, যদিও ব্যাট পাচ্ছেন না, রিঙ্কু সিংয়ের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই। শিবম দুবে, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, যজুবেন্দ্র চাহেল, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, KL রাহুল। 8 ম্যাচে 302 রান, 141 স্ট্রাইক রেট। সেকেন্ড উইকেট কি তিনি চলে যাবেন। আর KL রাহুলের উপরে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদই বলছি। আর্শদীপ সিং 9 ম্যাচে 12 উইকেট, হর্ষল প্যাটেল 9 ম্যাচে 14 উইকেট। আরেকবার টিমটা বলি, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, রিঙ্কু সিং, ঋষভ পন্ত, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যজুবেন্দ্র চাহেল, জসপ্রীত বুমরা, KL রাহুল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল। 14 জনের টিম করেছে। 15 জনের টিম, 15 নম্বরটা লিখিনি, কারণ 15 হবে না 14 হবে এখনও বোঝা যাচ্ছে না। যদি 15 হয় তাহলে মোহাম্মদ সিরাজ ঢুকে যেতে পারেন, যদিও 8 ম্যাচে মাত্র 5 উইকেট পেয়েছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বোলিংটা কলকাতার মতোই, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কিন্তু মোহাম্মদ সিরাজেরও একটা অদ্ভুত ক্ষমতা আছে টিমে ঢুকে পড়ার।
এবং 11তে ঢুকে পড়ার। কোথাও আমার মনে হচ্ছে মোহাম্মদ সিরাজ ঢুকে যেতে পারেন। যদি মোহাম্মদ সিরাজ না ঢোকেন তাহলে হার্দিক পান্ডিয়া, তিনি তো আছেনই যে কোনো সময় ঢুকে পড়ার জন্য। আজকে 2 ওভারে মাত্র 41 রান দিয়েছেন এবং হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স হচ্ছে এখন অবধি ইকোনমি রেট 12-রও বেশি, কিন্তু হার্দিক পান্ডিয়াকে নেওয়ার একটা চেষ্টা চলছে। হার্দিক পান্ডিয়া আমার দলে নেই, কিন্তু যদি ঢুকে পড়েন আমি একটু আশ্চর্য হব না। সঞ্জু স্যামসন কেন নেই? এত ভালো ক্যাপ্টেন্সি করে, এত ভালো ব্যাটিং করে রবি শাস্ত্রী বলেছেন তাকে সাদা বলের ক্রিকেটে ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে বাছা উচিত, বিকজ KL রাহুলের ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে বলে। কিন্তু সঞ্জু স্যামসন নিশ্চয়ই স্ট্যান্ড বাইতে থাকবেন, যেরকম স্ট্যান্ড বাইতে শশাঙ্ক সিং থাকবেন, যার কথা জয়জ্যোতি বলছিল। ইন্টারেস্টিং হচ্ছে যে যজুবেন্দ্র চাহেল কি টিমে থাকবেন? আমার আজকে একজন বলছিলেন যে যজুবেন্দ্র চাহেল রাহুল দ্রাবিড়ের স্কিম অফ থিংসে নেই। আমি এটা মানে বুঝি না, স্কিম অফ থিংস আবার কি? একটা ব্যাটসম্যান যদি টিমে ঢোকে তাকে সে রান করবে, যদি একটা বোলার টিমে ঢোকে উইকেট নেবে। স্কিম অফ থিংস আবার কি? স্কিম অফ থিংস বলতে কি বোঝে আমি সেটা জানি না। এটা এই কোনো মানে এটা কি বিরাট একটা কোনো মিলিটারি অপারেশনস হচ্ছে যে স্কিম অফ থিংস? আমি যজুবেন্দ্র চাহেল এত ভালো বল করেছেন যে তিনি এই টুর্নামেন্টে সবসেরা বোলারদের লিস্টে বোধহয় 3rd রয়েছেন এবং যে কোনো সময় 1 নম্বর হয়ে যেতে পারেন। তো সেখানে তিনি যজুবেন্দ্র চাহালকে নেওয়া নিয়ে প্রশ্ন থাকবে কেন? একদম। আমি দেখলাম সৌরভ বলেছেন অক্ষর প্যাটেলের থাকা উচিত। আমি জানি না অক্ষর প্যাটেল চলে যাবেন কিনা। অক্ষর প্যাটেলেরও একটা বিরল কৃতিত্ব আছে, গুজরাটের, আফটার গুজরাটের ছেলে। তো আমার টিমটা এটা, আবার বলছি এই 14 জনের টিম। শুভমন গিল আমার টিমে নেই, কারণ যশস্বী জয়সওয়াল আছেন, সেটাতেও বিস্তর সমস্যা হবে। শুভমন গিলের লবি আছে, হার্দিক পান্ডিয়ার লবি আছে। এবার এই লবি সামলাতেই অজিত আগারকারের দিন কেটে যাবে এবং তখন অজিত আগারকারের মনে হবে যে এর চেয়ে বাবা ম্যাথু হেডেনকে বল করাটা সহজ ছিল। একেবারেই। আর অবশ্যই যজুবেন্দ্র চাহাল যদি না থাকেন সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। 13টি উইকেট ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন এবং একদম মানে যারা নাকি লিডিং উইকেট টেকার এবারের IPL-এ তাদের একদম উপরের দিকে কিন্তু রয়েছেন। তাই দেখার বিষয় যে তিনি দলে থাকবেন কি দলে থাকবেন না। তবে যশস্বী জয়সওয়াল এই নামটা নিয়েও কিন্তু অনেক রকম আলোচনা চলছে। জয়সওয়াল অবশ্যই একটা সেঞ্চুরি করেছেন, 225 রান, 157 স্ট্রাইক রেট, তার মধ্যে একটা সেঞ্চুরিও রয়েছে। তো অবশ্যই অনেক নাটক, আমি যেটা বললাম এবং স্কিম অফ থিংসে আছে, স্কিম অফ থিংসে আছে। তাহলে জয়সওয়াল কনফার্ম, খালি নজর থাকবে যজুবেন্দ্র চাহালের দিকে এবং একই সঙ্গে শুভমন গিলের দিকে। তিনি কি কোনোভাবে চলে আসবেন এবং চমকে দেবেন না ভারতীয় নির্বাচকরা? দেখা যাক। আপনারা আপনাদের মতো করে দল পাঠাচ্ছেন, অবশ্যই আপনারা উপরে লিখবেন স্কিম অফ থিংস হ্যাশট্যাগ, আর এভাবে দল পাঠান এবং খুব দ্রুত 2 দিনের মধ্যে সম্ভবত যা খবর। সময় নেই আপনাদের, কিন্তু আপনাদের টিম পাঠাতে হবে কালকে দুপুরের মধ্যে। আমাদের কালকে দুপুরের মধ্যে লিখুন, আমাদের কাল দুপুরের মধ্যে পাঠান। জয় যদি ভুলে যায় খুব দ্রুত, সেটা আরেকটা মাথায় রাখবেন। ডেডলাইন কালকে দুপুর, আর টিম পাঠান। যদি মিলে যায় আপনাদের টিম হুহু BCCI টিমের সঙ্গে, তাহলে অবশ্যই আপনাদের নাম কিন্তু এই স্টেডিয়াম বুলেটিনে নেওয়া হবে। আর একটা হচ্ছে যে আমার মনে হয় যে এটা তো একটা কম্পিটিশন, আর একটা কম্পিটিশন হচ্ছে KKR বোলারদের কি করা উচিত। আপনারা সাজেশন দিন। আপনি ভরতরুণ হলে কি করতেন, এটাও আরেকটা হ্যাশট্যাগ ভরতরুণ। একদম, ভরতরুণের কি অবস্থা সেটা আমি বুঝতে পারছি, মানে আমরা সবাই বুঝতে পারছি। এমনিতেই এত গরম, তার মধ্যে ভরতরুণের দিকেই সবার ফোকাস। মানে তিনি পারফর্ম করছে না, তিনি বোলার হিসেবে খেলছেন না, কিন্তু তারপরেও ভরতরুণের নাম কিন্তু আমার মনে হয় এখন ভরতরুণ ছেড়ে গৌতম গম্ভীরকেও ফোকাস করা উচিত। গৌতম গম্ভীর যদি ভালো সবকিছুর জন্য ক্রেডিট পান, তাহলে ব্রিক ব্যাটটাও তাকেই নিতে হবে একেবারে। তাই দেখা যাক, অনেক এখনো পর্যন্ত অনেক চমক বাকি। কিন্তু দিল্লি ম্যাচে দুষ্মন্ত চামিরা না মিচেল স্টার্ক নাকি চেতন সাকারিয়া কে আসতে চলেছে? হাতে খুব বেশি না লাগলেও এখন বলবে তুমি এখন বিশ্রাম নাও, 2টো ম্যাচ অ্যাটলিস্ট বিশ্রাম নাও। আর দুষ্মন্ত চামিরারও যা অবস্থা, যত বিশ্রাম নেবে পার ম্যাচ বলের দাম আরো বাড়বে। একদম 6 লাখ না কত 7 লাখ বোধহয় হিসেব করেছিলাম, বিশ্রাম মানে ওটা আরো বেড়ে যাবে। স্টার্কে রিজার্ভ রাখা হচ্ছে, যদি প্লে অফে KKR পৌঁছায়, হোপফুলি পৌঁছাবে, তখন যদি অন্য খেলা বের হয় স্টার্কের থেকে, হোপফুলি সেই স্টার্ককে আমরা দেখবো এবং স্টার হতে দেখবো। এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ গৌতম দা এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই 1xBet। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক, ইউটিউব তো রয়েছেই, রয়েছে কলকাতা টিভি স্পোর্টস নতুন ফেসবুক পেজ, এবং একই সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডিডি হান্টার রয়েছে। তাই সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের সমস্ত এক্সক্লুসিভ এবং একই সঙ্গে ইনসাইড স্টোরিজের ভান্ডার এখানেই। স্কিম অফ থিংস হ্যাশট্যাগটা দিতে ভুলবেন না। আজকে মতো যাই, শুভরাত্রি।